তো এর মধ্যে বারবার যে জিনিসটার কথা বের হয়ে আসতেছে সেটা হচ্ছে একটা পরিবর্তন। মানুষ কোনো ধরনের একটা পরিবর্তন চায়। সেটা এক পক্ষ বলতেছে যে রিফর্ম বা সংস্কার, সেটা হচ্ছে স্টেট মেশিনারি যেভাবে কাজ করত সেই স্টেট মেশিনারির কিছু দিক সংস্কার করে এটাকে একটা সফল স্টেট বা ডেমোক্রেটিক স্টেট হিসেবে তৈরি করা, যেখানে এই গত 15 বছরে আমরা যে ধরনের ঘটনা দেখছি সেই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এইটা হচ্ছে একটা স্টেক হোল্ডার আছে। আরেকটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে, তাদের দাবি হচ্ছে যে না, স্টেট মেশিনারি শুধুমাত্র রিফর্ম করে কাজ হবে না, এটাকে একটা ভায়োলেন্ট রেভলিউশন বা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে এটাকে উচ্ছেদ করে নতুন আরেক ধরনের স্টেট মেশিনারি দিয়ে সেটাকে প্রতিস্থাপিত করতে হবে, এবং সেটার আবার আলটিমেট লক্ষ্য হবে সাম্যবাদ, বা তখন আর মানুষের শ্রেণী বিভাগ থাকবে না। তো এই রিফর্মের আওয়াজটা এখন বেশি ভারী হয়ে আসছে, কারণ এভারেজ মানুষজন আসলে বিপ্লবের ব্যাপারে এত মানে এইরকম ভায়োলেন্ট রেভলিউশন হবে, মার্ক্সবাদ, সেটা দিয়ে শ্রমিক শ্রেণী বিপ্লব করবে, এইগুলো সাধারণ মানুষের কাছে আসলে একেবারেই রেটরিক, মানে কথার কথা, যে বলা দরকার তাই বলে। সাধারণ মানুষের ইমিডিয়েট যে নিড, যে সেটা ফিল আপ করতে পারবে, সেটা হচ্ছে কিছু রিফর্ম। যে রিফর্মের মধ্যে দিয়ে, যে সংস্কারের মধ্যে দিয়ে মানুষ অন্তত তার ভোটাধিকারটা চর্চা করতে পারবে, তার কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিয়ে আন্দোলন করতে পারবে, সরকার যদি পছন্দ না হয় সরকারকে চেঞ্জ করে অন্য সরকার নিয়ে আসতে পারবে। এটুকুই মানুষের একদম ইমিডিয়েট নিড। তো সেই জায়গা থেকে এটা নিয়ে যখন আলাপ করতে যাই, বিশেষত ইউনিভার্সিটি লেভেলে আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি যেহেতু একটা বড় সময় বামপন্থী রাজনীতি করে আসছি, তো এই বিপ্লবের আইডিয়াটা মানে এই যে সবাই সমান হয়ে যাবে, অথবা শ্রেণী বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না, এক মানুষের নিপীড়ন থাকবে না, এই কথাগুলো মানুষকে খুব আকৃষ্ট করে, খুবই ভালোভাবে আকৃষ্ট করে। আমাকে বিশেষত আকৃষ্ট করছিল, আমি জানি না এই কোটটা আসলে অথেন্টিক কিনা, কিন্তু আমি একটা জায়গায় দেখছিলাম যে মার্কসের একটা কোট, যে পৃথিবীর আলো বাতাস মাটি বায়ুর ওপর সমস্ত মানুষের অধিকার সমান। তো কথাটা আমার খুব ভালো লাগছিলো, সেখান থেকে আমার মার্কসের সাথে পরিচয়। এবং তখন তো আসলে আমি একটু পলিটিক্যাল দিকেই যাই, একেবারে একাডেমিক ইয়েতে না থাকি। তখন আওয়ামী লীগের একটা দুঃশাসন আমি আমার এলাকায় দেখে আসছিলাম। চাঁদাবাজি, একটা ট্রাক ড্রাইভারকে ধরে নামাই নিয়ে এসে ভোরবেলা, আমি প্রাইভেট পড়তে যেতাম, তো দেখতেছিলাম যে তাকে বারবার বলা হচ্ছে যে তুই 5,000 টাকা এখনই দিয়ে যাবি, আর ও কান্নাকাটি করতেছে, আমার কাছে 1,000 টাকা বেশি নাই। তো এগুলো দেখে আমার মনে হচ্ছে আমি পলিটিক্সে যুক্ত হব। ক্যাম্পাসে এসে এই আইডিয়াগুলোর সাথে পরিচিত হয়ে আমি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হইলাম। তো তারপর থেকেই ওই যেই ট্রেডিশনাল বামপন্থী রেটরিক বা ট্রেডিশনাল বামপন্থী যে আইডিয়াস, সেগুলো আমার মাথায় পুশ করা হয়েছে, আমিও সেটা কাইন্ড অফ নিছি। তার মধ্যে খুব প্রচলিত একটা কথা, যেটা আমি একটু আগে বললাম, যে বিপ্লব করতে হবে, সংস্কার দিয়ে চলবে না, রাষ্ট্র পুরাটা ভেঙে ফেলে নতুন ধরনের রাষ্ট্র কাঠামো দিয়ে রিপ্লেস করতে হবে। তারপরে হচ্ছে সংস্কার না, সংস্কারকার যারা সংস্কারের কথা বলে তাদেরকে এক ধরনের খুবই নিচু চোখে দেখা, বা তারা যথেষ্ট পরিমাণ বিপ্লবী না, এবং যারা সংস্কার চায় না, যারা বিপ্লব চায়, তাদেরকে গৌরবের সাথে গৌরবান্বিত করে তোলা, এটার একটা টেন্ডেন্সি আমি দেখছি। তারপরে আরেকটা হচ্ছে যে এই যে মানে সমাজ কোন দিকে যাবে এটা নিয়ে যে ধারণা, সেটাকে একভাবে বলা যায় মার্কসের যে আমরা ম্যাটেরিয়ালিস্ট কনসেপ্ট অফ হিস্ট্রি বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, সেই কনসেপ্ট দিয়ে একরকমভাবে বলা হয় যে এই যাবৎকালে যতবার সমাজ চেঞ্জ হয়েছে, সমাজের বড় ধরনের কোনো পরিবর্তন আসছে, ততবারই আসলে দুইটা শ্রেণীর সংঘর্ষের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে। এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত টানা যায় নেক্সট যে বড় পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী এবং বুর্জোয়া শ্রেণীর যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশের মধ্যে দিয়ে বড় ধরনের বিপ্লব আসবে। আরও অনেকগুলো কথা আছে সেইগুলো, তো এইগুলো স্বাভাবিকভাবে আমার মাথায় ঢুকছে। তো এগুলা করতে গিয়ে আমার কাছে বেশ কিছু, যেহেতু আমি ফিজিক্সের স্টুডেন্ট, একটা পর্যায়ে আমার নজরে একটা বিতর্কের আসে, বিশেষত যখন আমি একটু সায়েন্সের মধ্যেও ঢুকবো। জানি না সায়েন্স সম্পর্কে কতটুকু থাকবে, যদি না মাথার উপর দিয়ে যায় সেই কনসেপ্টগুলোতে একটু ঢুকবো। ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে একটা ক্লাসিক্যাল দর্শনের একটা অ্যাসোসিয়েশন আছে।
সেই অ্যাসোসিয়েশন থেকে ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে সমস্ত কিছু ক্যালকুলেট করে বলার বা প্রিডিক্ট করার দাবি রাখতো, যেটা ট্রু ছিল। কারণ আমরা অলরেডি দেখছি যে যখন নিউটন তার গতির সূত্রগুলো আবিষ্কার করে, তার আগ পর্যন্ত যে ধূমকেতু সেটা ছিল মানুষের কাছে একটা অলৌকিক বিষয়। কিন্তু নিউটন তার মেকানিক্স দিয়ে প্রিসাইসলি ক্যালকুলেট করে বলে যে অমুক দিন এই ধূমকেতু দেখা যাবে। আকাশের জিনিসপত্র, তারা, চাঁদ, সূর্য, এগুলো সবই ছিল মানুষের কাছে অধরা, বা এইগুলো আসলে সবই ডিভাইন। তো নিউটন যখন এটা ক্যালকুলেট করে বলে যে অমুক দিন অমুক তারিখ এতটা সময় এই ধূমকেতু দেখা যাবে এবং এটা ট্রু প্রমাণিত হয়, তখন এই অলিকত্বের ধারণাটা আস্তে আস্তে চলে গেল এবং ধারণা আসলো যে আমরা যে কোনো কিছু ক্যালকুলেট করে একদম অ্যাকুরেটভাবে এটার আউটকাম কী হবে, আজ থেকে যদি 100 বছর পরে আমি ধরতে যাই তাহলে এটার পজিশন কী হবে সেটা আমরা বের করে দিতে পারবো। সেই সেন্সে এই ক্লাসিক্যাল ফিজিক্স ছিল ডিটারমিনিস্টিক, মানে সব কিছু আসলে পূর্ব নির্ধারিত। বা এখন আমি এখানে বসে আগামী 100 বছর পরে কী হবে, 1000 বছর পরে কী হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। এটা খুবই সাকসেসফুল ছিল তখনকার সময়ে। তো মার্কসের যখন তার কনসেপ্ট নিয়ে আসে, এইটার সাথেও কিন্তু একটা এই ডিটারমিনিজমের প্রবলেমটা যুক্ত ছিল। এটা বলা হয় যে মার্কসের কনসেপ্টের সাথেও, যেহেতু বলতেছে মার্কস যে সমাজতন্ত্রই আসলে নেক্সট ফিউচার, ভবিষ্যৎ, এটা ক্লাসিক্যাল সায়েন্স বা ক্লাসিক্যাল ফিলোসফির পার্সপেক্টিভ থেকে একরকম ঠিক আছে, কিন্তু সায়েন্সের অগ্রগতির সাথে যেহেতু ফিলোসফি চেঞ্জ হয়, সায়েন্সের একটা বড় অগ্রগতি হয়ে গেল যখন কোয়ান্টাম মেকানিক্স স্টেজে পদার্পণ করলো, এবং কোয়ান্টাম মেকানিক্স এসে ফিলোসফির জগতে একটা বড় ধাক্কা দিয়ে দিল যে কোনো কিছুই আসলে প্রিডিটারমিন্ড না। এটা সহজ বাংলায় যদি বলতে চাই, কোয়ান্টাম মেকানিক্সের একদম শুরুর পরীক্ষা যেটা থাকবে, আমি 30টা আইডেন্টিক্যাল জিনিস রাখবো একসাথে, যেহেতু জিনিসপত্র আইডেন্টিক্যাল, একই রকম, তাহলে সবগুলোরই একই রকম বিহেভিয়ার করার কথা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ধরলাম আমার সিস্টেমটা হচ্ছে একটা এই যে কী বলে ইলেকট্রন, আমি টোকা মারবো, ইলেকট্রন সোজা চলে যাবে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের এক্সপেরিমেন্টের দেখা যায় যে আসলে নেচার এইরকমভাবে কাজ করে না যে এই তার পথ সোজাই থাকবে। নেচার একদমই মাইক্রোস্কোপিক লেভেলে এলোমেলো, র্যান্ডম। 30টা যদি আমি একই রকম সিস্টেম প্রিপেয়ার করি এবং 30টা সিস্টেম একই রকমভাবে গুঁতা দিই, 30টার আউটকাম 30 রকম হবে। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একদম মোদ্দা কথা। কিন্তু এটার ফান্ডামেন্টাল হচ্ছে যে এটা আরেকটু ইজি করে বলা যায়, এটা এত কঠিনে না যাই, অন্যদিকে আলাপটা শেষ করে আসি। তো মার্ক্সবাদের মূল বিষয় হচ্ছে যে মানুষ সমাজতন্ত্রের উদ্দেশ্যে শ্রমিক শ্রেণী সংগঠিত হবে এবং আন্দোলন করে বিপ্লব করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। পরের দিকে গিয়ে এইটা দেখা যায় যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমার কাছে আস্তে আস্তে এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছিল, যেহেতু আমি তখন কোয়ান্টাম মেকানিক্স টুকটাক একটু বুঝতেছি, কিন্তু এই জিনিসটাকে তো আর কোয়ান্টাম মেকানিক্স বা এই ফিলোসফি এক্সপ্লেন করতে পারতেছে না। তার মানে কি সমাজ র্যান্ডম, মানে সমাজতন্ত্র হইতেও পারে নাও পারে এরকম? তার মানে যেখানে অলরেডি মার্ক্সবাদ বলতেছে না সমাজতন্ত্র হবেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ইন্ডিকেট করতেছে যে আউটকাম ভিন্ন ভিন্ন হইতে পারে। এই জিনিসটা হচ্ছে যে তখন নড়া দেয় ফিলোসফি জগতে, এবং মানুষজন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে আইনস্টাইন নিজে পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ আইনস্টাইন তখন এইটাকে ইন্ডিকেট করে বলতেছিল যে গড ডাজেন্ট প্লে ডাইস মানে প্রবাবিলিটি, মানে কোয়ান্টাম মেকানিক্স তো আসলে সম্ভাবনা রিলেট করে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা সম্ভাবনা কত। তো এই কারণে আইনস্টাইন এটা বলছিল। তো তখন বামপন্থী মহল থেকে একরকম করে দাবি করা হয় যে না, এই কোয়ান্টাম মেকানিক্স আসলে কমপ্লিট না, যেটা আইনস্টাইনও দাবি করছিল। এটা যখন কমপ্লিট হবে তখন আমরা আলটিমেটলি দেখতে পাবো যে এটা ওইরকম ডিটারমিন করতে পারবে যে, এবং এটা নিশ্চিত। ওইটা আমার প্রশ্নটা মাথায় অনেক দিন যাবৎ গেঁথেছিল যে এইটার কোনো সঠিক উত্তরটা আমি পাচ্ছিলাম না। একদিকে আমার সায়েন্স বলবে যে না, সোসাইটি র্যান্ডম, আবার এই
মার্ক্সবাদ বলবে যে না সমাজতন্ত্রই অনিবার্য, সমাজতন্ত্রই ভবিষ্যৎ। এটা আসলে ব্যাখ্যাটা কি? অনেক দিন পর আমি আমার ওই পলিটিক্যাল লাইফের অনেকগুলো জ্ঞানজামের সময় আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো তো কাজ করে কোয়ান্টাম মেকানিক্স, যেহেতু কোয়ান্টাম মেকানিক্স ফিলোসফির সাথে রিলেটেড, তার মানে ফিলোসফি সব জায়গায়, ফিলোসফি মানে হচ্ছে সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোয়ান্টাম মেকানিক্স স্পেসিফিক্যালি শুধুমাত্র খুবই টাইনি অবজেক্টের ক্ষেত্রে, ছোট ছোট ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সব কিছুর ক্ষেত্রে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারি শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে। আর এই আমরা সবাই আসলে কোয়ান্টাম অবজেক্ট, মানুষ, কিন্তু ওটাকে আমরা দেখতে পারি না। আমাদের সেটা রিজন বলবো, পরে বলবো। মূল কথায় যাই। মূল কথা হচ্ছে যে মানে মার্ক্সবাদ ছিল একরকম একটা ছক কেটে দেওয়া, যে এরকম 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 হয়েছে, সুতরাং এরকম 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 করলে বিপ্লব আসবে এবং বিপ্লব অনিবার্য। এই ক্ষেত্রে এটা একটা কনফ্লিক্ট ছিল। একবার বলা হচ্ছে বিপ্লব অনিবার্য, তারপর আবার বলা হচ্ছে শ্রমিক শ্রেণীকে বিপ্লবের জন্য কাজ করতে হবে। দুটো একটু কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? বিপ্লব যদি অনিবার্যই হয় তাহলে তো আমার এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, হয়ে যাবে, আমি আমার মতো বাস্তা থাকি। কিন্তু আবার বলতেছে না, শ্রমিক শ্রেণীর সচেতন আন্দোলন লাগবে, তাহলে তার এটা অনিবার্যতা থাকলো না। এটা আমার মনে একটা প্রশ্ন ছিল। তো পরে একটা এক্সপেরিমেন্টের কথা আমার মনে পড়তেছে। একটা ছিল, বই আছে, থমাস শিলিং নামের একজন ইকোনমিস্ট, নোবেল জয়ী ইকোনমিস্ট। তার কনসেপ্টটা ছিল এরকম যে চেঞ্জ যে হবে, বিপ্লব হবে, মার্ক্সের মতে বা মার্ক্সিজমের মতে চেঞ্জটা হবে হচ্ছে ক্লাস স্ট্রাগলের মধ্য দিয়ে। এবং ক্লাস স্ট্রাগলটা কী জন্য হবে? উদ্দেশ্যটা থাকবে যে আমি সোশ্যালিজমে যাব, একটা বড় উদ্দেশ্য, একটা মহৎ উদ্দেশ্য, যে আমার যদি শোষণ মুক্তি ঘটাতে হয় তাহলে আমার সমাজতন্ত্রের দিকে যাওয়া লাগবে। এই কারণে আমি বলি যে মার্ক্সিজম প্রত্যেকটা আইডিয়ারই কিছু না কিছু জায়গায় গ্রে এরিয়া থাকে, যে জায়গাটায় ওই আইডিয়াটার খুব ভালো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না। এমন কোনো আইডিয়া নেই যেটা একদম সমস্ত পৃথিবীর ব্যাখ্যা দিয়ে ফেলতে পারবে। তো মার্ক্সিজমের এই জায়গাটাই ব্যাখ্যাটা খুব অস্পষ্ট ছিল, যে মানে একই সাথে আমার একটা বড় উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমি বলতেছি অনিবার্য, কিন্তু আবার আমাকে উদ্দেশ্যের জন্য কাজও করতে হবে। এটার এক্সপ্লেনেশন আমি অন্তত তখন পাইনি। তো পরে যখন আমরা সায়েন্সের দিকে তাকাইলে দেখা যায় যে নেচার খুবই মাইক্রো স্কেলে, মানে একদমই ফান্ডামেন্টাল স্কেলে খুবই র্যান্ডম আচরণ করে। এটাকে যদি আমি মানুষের সোসাইটির বিহেভিয়ারের দিকে তাকাই, বলি শিলিং একটা আইডিয়া ইন্ট্রোডিউস করছে যে চেঞ্জ কি ওই বড় গ্রুপ অফ পিপল এদের ক্ল্যাশের কারণে হবে, নাকি ইন্ডিভিজুয়াল মানুষের অ্যাকশনের এখানে কোনো ভূমিকা থাকবে। তো সেখান থেকে মার্ক্সিজম আসলে এই পুরো বিষয়টাকে একরকম খারিজ করে, যে ইন্ডিভিজুয়ালের অ্যাকশন এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ না। যদিও এঙ্গেলসের বেশ কিছু কাজে এই দিকে হিন্ট দেওয়া হয়েছিল। এই কারণেই বলছিল যে একটা প্রিটেন্ড করা হয় না যে মার্ক্স আর এঙ্গেলস দুজন এক ও অভিন্ন, মানে এরা যা বলছে সব একই জিনিস বলছে, একই কাজ করছে, কিন্তু ব্যাপারটা ঠিক না। মার্ক্সের একটা ভিন্ন ধরনের চিন্তাভাবনা ছিল, অনেক দিক থেকে মিল ছিল, কিন্তু অনেক দিক থেকে দুজনের সেপারেশন ছিল। তো মার্ক্সের যেরকম অ্যাডভোকেট করছে ক্লাস বা শ্রেণী সংগ্রাম এর মধ্যে দিয়ে চেঞ্জ আসবে এবং চেঞ্জটা কোন দিকে যাবে এটা ফিক্সড, কিন্তু এঙ্গেলসের কাছে ব্যক্তির ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ ছিল শুরুর দিকে। তো এইখানে বক্তব্যটা হচ্ছে যে চেঞ্জ, একটা মহৎ চেঞ্জ, ওইটাকে কেন্দ্র করে আমরা কাজ করব, নাকি আমরা আমাদের কাজ করব, চেঞ্জ তার মতো হবে। তো এই ক্ষেত্রে এই শিলিংয়ের বইতে একটা উদাহরণ ছিল এরকম, যে সে একটা জায়গায় বক্তৃতা দিতে গেছে। তো বক্তৃতা দিতে গিয়ে সে 8টায় বক্তৃতা শুরু হওয়ার কথা, সে বাইরে দাঁড়িয়ে আছে সেজে গুজে, তার হাতে স্ক্রিপ্ট, বাইরে বলতে গ্রিন রুমে। তো তার ধারণা যে তাহলে মানুষ হয়তো একটু দেরি করে আসবে, 8:15 8:20 দিকে আসবে। তো পরে সাডেনলি তাকে আসলে বলা যায় তাহলে আপনি সামনে যান, ইন্ট্রোডিউস করে দিচ্ছে। সে একটু অবাক হয়ে সামনে গেছে, গিয়ে দেখে যে একদম পুরো হলব্যাপী মানুষ সুসজ্জিত, কিন্তু প্রথম 5টা সিট, 5টা রো খালি,
পরের ওখান থেকে পুরো সবাই সুন্দর মতো বসে গেছে। তো এটা দেখে তার খুব ভালো লাগছে, যেন প্রথম 5টা রোড খালি রাখছে সবাই। পরে এসে বক্তব্য শেষ করে বের হয়ে এসে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরা সবার জন্য করছে। তো ওরা তখন বলে যে না, আমরা তো কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট করিনি, এর কোনো সিট প্ল্যান ছিলই না। তাহলে এটা কীভাবে হলো? তো তখন ওর এই ইয়েটা মাথায় আসছে যে প্রত্যেক মানুষের কাছে ইকুয়ালি চয়েস ছিল। এরকমটা তো হইতে পারে না যে সবাই বাসা থেকে বের হওয়ার সময় প্ল্যান করে আসছে যে আমি 5টা সিট খালি রেখে তারপরে আমি বসবো। এখানে প্রত্যেকের আলাদা আলাদা প্রেফারেন্স ছিল। কারোর হাতে প্রেফারেন্স ছিল যে সে খুব বেশি সামনে বসতে চায় না, তার প্রেফারেন্স ছিল এই কারণে সে প্রথমে এসে হয়তো পেছন থেকে বসে। এভাবে পেছন থেকে থেকে ফিল আপ হতে হতে শেষ যে আসছে তার আসলে আর কোনো উপায় নেই, তো সে ওখানেই বসছে। অথবা আরেকজন ছিল যে আরেকজনের প্রেফারেন্স এরকম থাকতে পারে যে আমি মানে ভালো মতো শুনতে চাই, কিন্তু আবার একেবারে ফোর ফ্রন্টে যেতে, মানে নানান ধরনের নানান প্রেফারেন্স, সেই অনুযায়ী তার সামনে যা যা অপশান আছে সেভাবে বসছে। কিন্তু এটার টোটাল আউটকাম সম্পর্কে তারা কোনোভাবেই, মানে লার্জ স্কেলে এটার যে আউটকাম হবে, রেজাল্ট হবে, এটা নিয়ে তারা অতটা সচেতন ছিল না, বা এটা তাদের প্ল্যানও ছিল না। কিন্তু এটার একটা প্যাটার্ন হয়ে গেছে। প্যাটার্নটা কি? প্রথম 5 রো ফাঁকা, পরের থেকে সবাই বসবে। তার মানে প্যাটার্ন হচ্ছে ইমার্জ করতেছে এই প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, সেটা কারণ এই সেম আইডিয়া আমরা দেখি সায়েন্সের অনেক শাখার মধ্যেও, মডার্ন সায়েন্সের, ক্লাসিক্যাল ফিজিক্সের পরে যা যা আসছে তাই। যেমন কোয়ান্টাম ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে পার্টিকেল বা কণার তরঙ্গ ধর্ম। তরঙ্গ মানে কি? আপ ডাউন। ব্যাপারটা এমন না যে পার্টিকেল নিজে আপ ডাউন করে, এরকমটা না। ব্যাপারটা হচ্ছে ওই যে যেটা আমি বললাম, আইডেন্টিক্যালি প্রিপেয়ার্ড যদি পার্টিকেল আমি রাখি, এটাকে টোকা দিই, 30টা 30 রকম দিকে যাবে। কিন্তু অ্যাজ এ হোল আমি যদি এটার প্রবাবিলিটি হিসাব করি যে কোনটা কোন দিকে যাবে, তার প্রবাবিলিটি কত, সেই প্রবাবিলিটিটা একটা ওয়েভ ফর্ম মেনে চলবে। এই ওয়েভটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েভ। জিনিসটা যাচ্ছে পার্টিকেলের মতোই একটা জিনিস, কিন্তু 30টা জিনিস একসাথে করলে তখন এর রেজাল্ট যেটা হয় সেইটার মধ্যে আমরা ওয়েভ বিহেভিয়ার পাই। এটা কিন্তু ওই প্রত্যেকটা জিনিস যেটা র্যান্ডমলি এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ওরা যে খুব প্ল্যান করে যে আমরা ওয়েভ বানাবো এই জন্য যাচ্ছে এমনটা না। এই ওয়েভটা আসলে রেজাল্ট। তো এই আইডিয়াটা পরে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও এই আইডিয়াটা আস্তে আস্তে আসা শুরু করে যে চেঞ্জ যেটা হবে সেটা আসলে এই ইন্ডিভিজুয়াল মানুষের যেই প্রত্যেক দিনকার ইন্ডিভিজুয়াল মানুষ যখন বাজারে যায় তখন ইউরোপের বাজারে ইলিশ মাছের দাম কত, বা টোটাল বাজারে এখন আমার ডলারের রিজার্ভ কত আছে, এইটা মাথায় রেখে সে বাজারে গিয়ে কেনা বেচা করে না। তার ইমিডিয়েট নিড পূরণ করার জন্য সে বাজারে যায়। কিন্তু তাহলে যদি এরকম হয়, প্রত্যেক মানুষের তো ইন্ডিভিজুয়াল নিড ভিন্ন ভিন্ন, এক একটা সময় ভিন্ন ভিন্ন। কিন্তু অ্যাজ এ হোল আমরা যখন বাইরে যাই কখনো এরকম হয় না, ধরলাম যে আমি এখান থেকে ঢাকায় যাব, ঢাকা থেকে এয়ারপোর্টে প্লেন ধরে আমি কোনো জায়গায় যাব, ইন্ডিয়া যাব ধরলাম, তো কখনো এরকম হয় না যে আমি আমার নিড এখান থেকে বাইরে যাওয়ার, বাসে ওঠার, কিন্তু বাসওয়ালার নিড ওই সময়টা না। কিন্তু আমি বাইরে গিয়ে সবসময় বাস পাই। আবার আমি বাসে চড়ে যখন আমি প্লেনে যাই, মানে সব কিছুই কাজ করতেছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের রিকোয়ারমেন্ট, ইমিডিয়েট চাহিদা ভিন্ন ভিন্ন। তার মানে এমন একটা সিস্টেম ইমার্জ করতেছে যেটা অ্যাভারেজ স্কেলে কাজ করতেছে, কিন্তু এই সবথেকে ক্ষুদ্রতম ইউনিট যেটা মানুষের ইমিডিয়েট নিড, সে পুরো সিস্টেম সম্পর্কে এত ওয়াকিবহল না। বা তার উদ্দেশ্যটা এমন না যে আজকে আমি পুঁজিবাদী সিস্টেম বলি বা যে কোনো এক্সওয়াইজেড সিস্টেম বলি, সেটাকে রান করাবো, সেটাকে রান করার জন্য আমার যতটুকু কেনা দরকার আমি সেটুকু কিনবো, যতটুকু বিক্রি করা দরকার সেটুকু, এরকমটা কিন্তু না। কিন্তু অ্যাজ এ হোল সে তার ওই ছোটো ছোটো কেনা বেচা এইটার মধ্যে দিয়ে পুরো সিস্টেম রান করে। সিস্টেমটা ভালো কি খারাপ সেই তর্কে আমি যাব না, কিন্তু সিস্টেমটা কাজ করে, ওয়ার্কস। তো এইখান থেকে সিস্টেমটা তাহলে পরিবর্তন হবে কীভাবে?
সেটার ব্যাপারে বেশ কিছু কনসেপ্ট আছে, যেমন টমাস কুন নামের একজন বিজ্ঞানী আছে যার একটা ইন্ট্রোডিউস করা কনসেপ্ট ছিল প্যারাডিম শিফট। এই ছোট ছোট স্কেলের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো অ্যাকুমুলেট হইতে হইতে একসময় বড় স্কেলের পরিবর্তন দেখা দেয়। তো বামপন্থী রাজনীতি যারা করে তাদের একটা বড় হচ্ছে তারা ছোট চেঞ্জকে সবসময় ইগনোর করার চেষ্টা করে, বলে যে না আমরা বিপ্লব চাই। কিন্তু বিপ্লব আসলে এই ছোট ছোট অ্যাক্টিভিটির যখন অনেকগুলো একসাথে মিলে সেটার রেজাল্ট হচ্ছে বিপ্লব। কিন্তু ওদের একটা থেকে ট্রেডিশনালি যে রেটরিক ওরা ব্যবহার করে সেটা অনুযায়ী ওরা হচ্ছে একটা ছকে ফেলতে চায় যে আমার উদ্দেশ্য এটা, আমি এখন ওখানে যাব। এটা এইভাবে আসলে ছকে ফেলাটা সায়েন্টিফিকও না, ফিলোসফিক্যালি এখন কারেক্ট না। আবার যখন মার্কস এঙ্গেলস ছিল তখন ইন্ডিভিজুয়ালের রোল আর এখনকার ইন্ডিভিজুয়ালের রোলের একটা আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে গেছে হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে। কারণ এখন একজন ইন্ডিভিজুয়ালের ক্ষমতা যেভাবে অ্যাম্প্লিফাই হওয়া সম্ভব ফেসবুকের থ্রুতে, মিডিয়ামের থ্রুতে, বিভিন্ন জায়গায়, মার্কসের ওই সময় এটা ছিল না। একজন ইন্ডিভিজুয়ালের রোল তখন, যেমন আমরা এখন যে ইনফ্লুয়েন্সারের গল্প শুনি বা করি, মানে মানুষ তো বলে যে এই মুভমেন্টের জন্য একজন ইনফ্লুয়েন্সার এইরকম ভূমিকা ছিল, হ্যান ছিল। আলটিমেটলি সব মানুষের ভূমিকার যোগ হয়েছে বলেই এটা হতে পারছে। একজন ইনফ্লুয়েন্সার একা কিছুই করতে পারতো না। কিন্তু একজন ইনফ্লুয়েন্সার বা একজন ইন্ডিভিজুয়ালের ক্ষমতা এখন অনেকখানি অ্যাপ্লিফাই হওয়ার সুযোগ আছে, যেটা ওই সময় ছিল না। তো আমি খুব বেশি গুছিয়ে যে বলতে পারতেছি ব্যাপারটা এমন না, কারণ আমার নিজেরও এই কনসেপ্টগুলো খুব বেশি এক্সপ্লোর করা হয়নি, জাস্ট মাথায় ঘুরে বেড়াচ্ছে। মানে প্রথম প্রশ্নটা আসছিল আমার এইখান থেকে যে যেহেতু এটা ডিটারমিনিস্টিক না, মানে আমি নিশ্চিতভাবেই বলতে পারতেছি না যে সমাজতন্ত্রই আসবে। বা আমার আরেকজনের কথা মনে পড়ে, এটা একটা ফিকশনাল ক্যারেক্টার, গ্যান্ডালফ, লর্ড অফ দ্য রিংসের। গ্যান্ডালফের যখন একটা পর্যায়ে গিয়ে একজন বলতে থাকে যে, মানে গ্যান্ডালফের সাথে একটা ক্যারেক্টার থেকে জাদুকর, গ্যান্ডালফের জাদুকর, ও জাদুকর, তো ওর নাম ছিল হচ্ছে সারুমান। তো সারুমানের একটা বড় শত্রু আসে, শত্রুকে দমন করতে হবে। তো সারুমানের ভাষ্য ছিল যে না, শক্তিশালী মানুষ যারা হিরো তাদেরকে ছাড়া এই মানে নর্মাল মানুষকে এত ধরে লাভ নেই, নর্মাল মানুষ কিছু বোঝে না। গ্যান্ডালফ সেখানে গিয়ে বলছিল যে অনেকে মনে করে যে শুধুমাত্র গ্রেট পাওয়ার, গ্রেট চিন্তা, গ্রেট মানুষ, গ্রেট বড় বড় কর্মকাণ্ড এইগুলোই ইভিলকে দমায় রাখতে পারে। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা আমি এটা দেখি না। আমার জীবনের অভিজ্ঞতা আমি যেটা দেখি যে ছোটো ছোটো মানুষের ডে টু ডে ইন্ডিভিজুয়াল মানুষের প্রত্যেক দিনকার যে ছোটো ছোটো অ্যাক্টিভিটি, ইমিডিয়েট তার বেঁচে থাকার জন্য কাজ, সেই কাজগুলোই আসলে ইভিলকে চেক দিয়ে রাখে। তার মানে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ইন্ডিভিজুয়াল মানুষের অ্যাক্টিভিটি। ওইখান থেকে আমার মাথায় কথাটা ক্যাচ করার পরে আমি এই সিমিলার কনসেপ্ট এঙ্গেলসের কিছু লেখাতেও পাইছিলাম। তখন গিয়ে আমার প্রথম মনে হলো যে এই প্রশ্নটাকে চ্যালেঞ্জ করা উচিত, যে পরিবর্তনের সোল এজেন্সি হবে ক্লাস স্ট্রাগল, বা পরিবর্তনকে একটা ছকে ফেলবো, ছকে ফেলে আমি বলবো যে এই হচ্ছে তোমার টার্গেট গোল, এইটা হচ্ছে মহান কাজ, তুমি মহান বিপ্লবী, সুতরাং এখন তোমার এই মহৎ দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সমস্ত মানুষকে এক জায়গায় হইতে হবে, সোশ্যালিজমের ব্যানারে, সমাজতন্ত্রের ব্যানারে উদ্দেশ্য করে লড়াই করে ওই জায়গায় যেতে হবে। কিন্তু এটা এরকম হওয়ার কথা না। যে যত যাই বলুক, এই ধরনের কথা তুললে ট্রেডিশনাল মার্কসিস্ট যত যারা আছে তারা সবাই অপোজ করবে, এমনকি অপমানও করবে। যে তাদের কাছে বিষয়টা ওই যে আমি ওকে বলতেছিলাম যে মৌলবাদ বলতে মানুষ মনে করে যে মৌলবাদ মানে শুধুমাত্র ধর্মীয় ইয়াতেই মৌলবাদ থাকে, কিন্তু প্রত্যেকটা ইডিওলজিরই মৌলবাদ, নিজস্ব মৌলবাদ আছে। তো বামপন্থী মৌলবাদের একটা বড় হচ্ছে যে তারা মার্কস, এঙ্গেলস, লেনিন এদের সমালোচনা একদম শুনতেই চায় না। এরা যা যা বলে গেছে এইটাকে যে রিকনসিডার করার প্রয়োজন হইতে পারে, এটার যে ঘাটতি থাকতে পারে, লিমিটেশন থাকতে পারে, এটাও যে আউটডেটেড হয়ে যাইতে পারে, ওরা বেশি গর্ববোধ করে এটা বলে যে না মার্কস এখনও প্রাসঙ্গিক। অবভিয়াসলি মার্কস এখনও প্রাসঙ্গিক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রাসঙ্গিকের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য এটাই যে মার্কসের যা গ্রাউন্ড ওয়ার্ক করে গেছে সেইটাকে অ্যানালাইসিস করে সেটার থেকে তার খারাপ দিক যেটা বা যেটা কাজ করে না, যেটা আউটডেটেড হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে বাকিগুলোকে সামনে নিয়ে যাওয়া। কিন্তু তাদের কাছে প্রাসঙ্গিকতা মানে হচ্ছে যে
মার্কস যেটা বলছে সেটা এখনও এরকমই আছে এবং সেটাই আমাদের ফলো করা উচিত, মানে মুখস্থ করা উচিত। কিন্তু এই জায়গাটায় তারা সবসময় অপোজ করার চেষ্টা করে। যেমন আমি যখন ওই রাজনীতি করতাম, আমার জীবনে একটা অন্যতম রিগ্রেট ছিল এটা, যাই হোক। তো তখন কিছু বই পড়াইতো, ওই বইয়ের বাইরে খুব একটা এক্সপ্লোর করার, এই বইগুলো খুবই পুরাতন। আর আমার মনে যখন আস্তে আস্তে প্রশ্ন আসা শুরু করলো, তখন আমার মনে হলো যে আমি তো অনেক বই পড়তেছি না, এমনকি মার্কসেরও আমি কোনো বই পড়িনি। তো আমি তো অন্ধ ফলোয়ার হতে পারবো না, ব্লাইন্ড ফলোয়ার হতে পারবো না। আমি কি করতেছি এটা সম্পর্কে আমার খুব অদ্যপান্ত ধারণা থাকা লাগবে। আর সেই ধারণা থাকা লাগবে এটা শুধুমাত্র এই বই মুখস্থ করার উদ্দেশ্য নিয়ে না, এটাকে আমি আদৌ ঠিক করতেছি নাকি আমি কোনো জায়গায় ভুল করতেছি, এইটুকু ডাউট তো নিজের মধ্যে রাখা লাগবে। নাহলে আমি তো জাস্ট অন্ধের মতো ফলো করে গেলাম, যা বলছে তাই। তো এই ডাউট থেকে আমি যখন বইটা, ওদের কিছু বই পড়া শুরু করি, তখন থেকে আমার মনে হচ্ছে আমি আমার কানে যা যা আসতেছে আর আমি এই বইগুলোতে যা যা পাচ্ছি কন্ট্রাডিক্ট করে, বেশ ভালো রকম কন্ট্রাডিক্ট করে। তখন আমার মনে হলো আচ্ছা, তার মানে এমন অনেক কিছু আছে যেগুলো আমার মাথায় ওরা ঢুকেছে, যেগুলো অ্যাকচুয়ালি ট্রু না, যেগুলো আসলেই সত্যি না। এখানে একটা মনে হয় একটা জিনিস অ্যাড করা হ্যাঁ, যায়। অবশ্যই। মার্কসের একটা উক্তি আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে মার্কস একটা কথা বলতেন সবসময় যে পৃথিবীতে যতগুলো ফিলোসফার আছেন সবাই হচ্ছে কাজ করছে পৃথিবীটাকে অ্যানালাইজ করার জন্য, কিন্তু পৃথিবীটাকে আমাদের প্রধান গোল হচ্ছে পৃথিবীটাকে বদলে দেওয়া। তো আমাদের এই বদলটা হচ্ছে এই যে বিপ্লবটা হবে, এবং এই যে মার্কসিজমটা দাঁড়ায় আছে টোটাল প্রজেক্টটা, এটা যে আমি যা বলে গেছি সবসময় এরকমই হবে তা না, এটা একটা টাইমলেস ওয়েতে কাজ করবে এমন না, এটা সবসময় চেঞ্জ হবে, এটা চেঞ্জেবল, রিপ্লেসেবল। এবং মার্কসের এই যে ফুল মার্কসিজম টোটালটাই হচ্ছে একটা একটা কী বলে এটাকে সায়েন্স আর কি, এটা একটা প্রাকৃতিক সায়েন্স আর কি, ন্যাচারাল সায়েন্স। তো ন্যাচারাল সায়েন্স যেহেতু সবসময় এটাকে চেঞ্জ হয়, ইভলভ হয়, তো আমার মনে হয় যে এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত ছিল, যেটা আমাদের ট্র্যাডিশনাল মার্কসিস্টরা করে না এবং ভুল করে। সরি ফর এটা তো প্ল্যাটফর্মে আলোচনা করতেছি। এই যে ভুল করে, এই ক্ষেত্রে আমার অবজারভেশন দুইটা। এই ভুল করার পেছনে দুইটা রিজন আছে। প্রথম এবং সব থেকে বেশি কন্ট্রিবিউশনের যে রিজনটার, সেটা হচ্ছে যে মার্কসিজমটা এখন এক ধরনের একটা টুল হয়ে গেছে, হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। একরকম দেখা যায় মানুষ কিছু যা প্রচলিত তার থেকে একটু ইউনিক বাইরে বের হয়ে আসলে মানুষের কিছু মানুষ হয়তো ওটাকে অ্যাট্রাক্ট করে। বেশিরভাগ মানুষ হয়তো যেটা চলতেছে এটা নিয়েই আছে, এতটা ভাবনা চিন্তা নেই। কিন্তু একটু যদি নর্মসের বাইরে যায় তাহলে তো মানুষকে অ্যাট্রাক্ট করা সহজ হয়। আর মার্কসিজমের একটা বড় উজ্জ্বল যুগ ছিল সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন, চীন থাকাকালীন। সেই উজ্জ্বল যুগটা এখন পার হয়ে গেছে, এখন এটা একটা ভাটার সময়। এবং ভাটার সময় মানে এইদিকে ওয়ার্ল্ডের এতটা অ্যাটেনশন নেই। এবং এইটা না থাকার কারণে যেরকম অন্ধকার জায়গায় মানুষের বুজরুকি করা, ভেলকি দেখানো, জাদু জাদু দেখায় মানুষকে ফাঁদে ফেলে টাকা পয়সা ইনকাম করার যে একটা সুবিধাজনক জায়গা আছে, অন্ধকার জায়গা যেখানে মানুষ এত অ্যাটেনশন দেয় না, যেখানে বাজারের মধ্যে তো কেউ ভেলকি দেখাবে না, কারণ বাজারের মধ্যে ভেলকি দেখলে ধরা পড়ে যাবে। সে এমন একটা জায়গায় কোনায় চলে যাবে যেখানে ভেলকি দেখানো সহজ। তো মার্কসিজম এরকম একটা কোনায় পরিণত হয়েছে, যেখান থেকে যেটাকে ইউজ করে ভেলকি দেখে মানুষকে টেনে নেওয়া সহজ। এবং অনেস্টলি বলতে গেলে বেশিরভাগ নেতা আসলে মার্কসিজমের ব্যাপারে মানে বিন্দুমাত্র কেয়ারও করে না, তার দরকার নেই। পড়াশোনা তো করেই না, তার পড়াশোনা করার কি দরকার? তার কাহিনী হচ্ছে যে সে মার্কসের নাম করে একটা কোম্পানি খুলবে, যে কোম্পানিতে শ্রমিক, ছাত্র হিসেবে, মানুষ হিসেবে যারা একটু চেঞ্জ চায়, যারা একটু ভিন্নভাবে ভাবে, তারা আসবে, তাদের মাথায় কিছু ঢোকাবে, এটি ইউনিক হবে, একটু বুদ্ধিজীবী ভাব থাকবে। তো কিন্তু আলটিমেটলি তাদেরকে বোঝাবে যে তুমি দেশের জন্য কাজ করতেছো, কিন্তু আলটিমেটলি সে কাজ করতেছে তার নেতার জন্য। তার নেতা যাতে একটা আমি আমার ক্ষোভের বহিঃপ্রকাশটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানুষ বলতে পারে যে আপনি, কিন্তু এগুলো আমি সব নিজ চোখে দেখেছি, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এইটা আর এইটার জন্য তারা মার্কসিজমকে ইউজ করে, এবং ইউজ করার জন্য তাদের কিছু মুখস্থ কথাবার্তা বলতে হয়, কিছু বইপত্র ন্যূনতম হলেও পড়তে হয়, নাহলে তো মানুষ মনে করবে যে না হয়তো বুজরুকিটা ধরা সহজ। কিন্তু সে এটার ইনার মিনিংয়ের ব্যাপারে বা ব্যাপারে কোনো কেয়ারই করে না। এটা একটা রিজন হচ্ছে যে এটা হওয়ার জন্য যে তারা মার্কসিজমকে রিথিঙ্ক করার কোনো প্রয়োজনও মনে করে না, কারণ রিথিঙ্ক করলে ওটা কে চায় ভাই এত আরামদায়ক লাইফ থাকতে? আমি রিথিঙ্ক করবো,
তো এইটা এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি কয়েকজন সৎ থেকেও থাকে, এই এই প্রথম শ্রেণীর মানুষের আধিক্য এত, এবং এটার এত বেশি মাত্রায় চর্চিত হয়েছে যে এগুলোকে মানুষ এখন একরকম ধরেই নেয় যে এটাই ঠিক। যখন মানুষ বলে যে না সমাজতন্ত্র অনিবার্য, মানুষ এটাকে প্রশ্ন করারও, ঠিক আছে বলছে এটাই, প্রশ্ন করার কথাও ভুলে যায়। অথবা যদি বলে যে শ্রেণী সংগ্রাম দিয়ে বিপ্লব হবে, এর বাইরে যে আরও 300টা থিওরি আছে, এবং সেই 300টা থিওরিকে যে কনসিডার অন্তত করা দরকার যে এটা আসলে আদৌ কি ঠিক নাকি অন্যতার ঠিক। মানে এটা একরকম একটা রিলিজিয়াস ইয়ার মতো হয়ে গেছে, যেটাকে কোনো প্রশ্ন করা যাবে না, জেনে নিয়ে কোনো ডিবেট করা যাবে না, জাস্ট অ্যাজ ইট ইজ এটাকে অ্যাকসেপ্ট করলে তুমি বিপ্লবী, যদি তুমি অ্যাকসেপ্ট না করো তাহলে তুমি সংশোধনবাদী, ফ্যাসিবাদী, সংশোধনবাদী। সংশোধনবাদী ব্যাপারটা মনে হয় এই সোভিয়েত আমলে অনেক বেশি চালু ছিল। হ্যাঁ, মানে সোভিয়েত আমলে যারাই, বিশেষত স্ট্যালিনের আমলে যারাই স্ট্যালিনের এগেনস্টে মত দিত তারাই হয়ে যেত সংশোধনবাদী। লেনিনে মনে হয় তো ট্রটস্কির সাথে একই প্রবলেম ছিল। হ্যাঁ, প্রবলেম ছিল। আর আমি মনে করি যে এই পুরো কনসেপ্টটা শুরু আসলে হয়েছে লেনিন থেকেই। মার্কস এঙ্গেলস যাওয়া বা তাদের মধ্যে কিছুটা দ্বিমত সেগুলো দেখা যেত, কিন্তু লেনিনের পর থেকে এই দ্বিমতের জিনিসটা খুবই বাতিল হয়ে গেল, এবং সোশ্যালিজম কোনো চলতি ফিরতি চেঞ্জেবল জিনিস না থেকে সোশ্যালিজম হয়ে গেলে একটা একদম স্থবির একটা জিনিস, যে তোমার নেতা তোমাকে বলবে, তোমাকে সেটা ফলো করতে হবে। এবং সায়েন্সও এখন এটা অ্যালাউ করে না। আমি আগে ভাবতাম, আমিও যেহেতু ওই দলে ছিলাম, তো এক ধরনের একটা আইডিয়া পুশ করা হতো যে যা যা জ্ঞান বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হয়েছে সেগুলো সব বুর্জ আবিষ্কার। ইকোনমিক্সের যত ডেভেলপমেন্ট হয়েছে রিসার্চের, এগুলো সব বুর্জ ইকোনমিক্সদের ডেভেলপমেন্ট। মার্কস যা বলে গেছে একমাত্র সেটাই হচ্ছে কার্যকর। কারণ ইকোনমিক্সের পরে একটা ওই যে যেটা বললাম থমাস শেলিং সহ এই ইকোনমিক্সটা এই ধারাটা চালু করছে। এবং মার্কসিজমের ক্ষেত্রেও ফ্রাঙ্কফুর্ট স্কুলের যারা ছিলেন, এই যে আর্নল্ড, তারপরে এই যে বুঝতে পারছি সহ এরাও কিন্তু পরবর্তীতে মার্কসিজমকে রেকটিফাই করে ইন্ডিভিজুয়ালের রোলকে অ্যাকনলেজ করা, এবং এই যে সেন্ট্রালাইজড শ্রমিক শ্রেণীর বিক্ষোভ, সেই ধারণা থেকে বের হয়ে ডিসেন্ট্রালাইজড মুভমেন্ট, যেটা আমরা এই মুহূর্তে বিশ্বের সব থেকে দেখতেছি। এই যে বাংলাদেশে যে আন্দোলন হয়ে গেল, এটা কিন্তু কোনো সেন্ট্রালাইজড লিডারশিপ ছিল না, এখনো পর্যন্ত নাই। মানে কোনো সেন্ট্রালিস্ট নাই, এবং এমনকি যখন এটা যদি থাকতো সেন্ট্রালিস্ট লিডারশিপ, তাহলে এই যে সমন্বয়কদের যে ধরে নিয়ে গেল, ওরা যে বললো, ঘোষণা দিয়ে দিল যে আমরা আন্দোলন থেকে সরে আসতে, মানুষ কিন্তু মানে নেই। মানুষ যেটা বলা শুরু করছে আমরা সমন্বয়ক, ওরা কি, মানে পুরোপুরি ডিসেন্ট্রালাইজড মুভমেন্ট। এটা পুরো বিশ্বব্যাপী এটা ফেনোমেনা যে মানুষ এখন আসলে সেন্ট্রালাইজড মুভমেন্ট, এটা এখন আর স্ট্র্যাটেজি না। তো এই ধারণা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু এইগুলোকে সবগুলোকেই লেবেল দেওয়া হয়েছে যে এগুলো সবই বুর্জোয়াদের আবিষ্কার, এগুলো সবই বুর্জোয়া চিন্তাভাবনা। মার্কস যেটা বলছে সেটাই হচ্ছে একমাত্র সর্বহারা, মানে সর্বহারা শ্রেণীর স্বার্থের চিন্তাভাবনা। এবং একাডেমিক ভাবে যা যা সায়েন্সের ক্ষেত্রে যা যা অগ্রগতি হয়েছে সেগুলো সব কিছুর ব্যাপারে একটা নাটছিটকানি ভাব। একাডেমিকভাবে ফিলোসফির যা যা অগ্রগতি হয়েছে, একাডেমিকভাবে ইকোনমিক্সের যা যা অগ্রগতি হয়েছে, সেগুলোর কোনো কিছুর সাথে বর্তমান মার্কসিজমের কোনো যোগসূত্র নাই, একদমই যোগসূত্র নেই। এই কারণে মার্কসিজম এরকম একটা স্থবির জায়গায় এসে দাঁড়িয়েছে এবং একরকম ইরিলেভেন্ট হয়ে গেছে। এবং সেই ইরিলেভেন্সিটাকে কাজে লাগায় কিছু মানুষ না, বড় অংশের মানুষ ব্যবসা করতেছে। কিন্তু এই জায়গাটা আলোচনায় নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ যে ইকোনমিক সাইডে দেখা হবে বা সায়েন্সের সাইডে যা যা আবিষ্কার হয়েছে, এটা বুর্জোয়া কি বুর্জোয়া না সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, এটার পেছনে রিজন আছে যথেষ্ট, অনেকের রিজন নাই। তো এইগুলোকে তো অবশ্যই কনসিডারেশনে নেওয়া উচিত। সেই কনসিডারেশনের জায়গা থেকে আমি পরে দেখলাম যে এইগুলো যদি আমি না পড়ি তাহলে আসলে এটা আসলে একেবারেই মৌলবাদী আচরণ হবে। আমি আমার যেটা জানি, আমাকে যেটা দেওয়া হয়েছে শুধুমাত্র সেটাই নিয়েই পড়ে আসি, অন্য কোনো কিছু যায়নি। এই কারণেই আমি তখন মূল আলাপের জায়গাটা এটাই যে মার্কসিস্ট যে ট্রেডিশনাল রেটরিক, ট্রেডিশনাল কথাবার্তা, তার মধ্যে একটা ছিল যে বিপ্লব অনিবার্য,
আমি এখন এটার সত্যতা পাই না। আরেকটা ছিল যে শ্রমিক শ্রেণীর কালেকটিভ স্ট্রাগলের ফলে বিপ্লব হবে, ইন্ডিভিজুয়ালের ভূমিকা এখানে খুবই কম, এইটার আমি আর কোনো রিলেভেন্সি পাই না। তারপরে সমাজতন্ত্রই আসবে, ডিটারমিন্ড, ফিক্সড, অন্য কোনো কিছু আসবে না, অন্য কোনো কিছু আসবে না। বা ওই যে যেটা বলো, এটাকে বলে ইমার্জেন্ট বিহেভিয়ার নামে একটা নতুন, এটা ইকোনমিক্সের ক্ষেত্রেও যেমন আছে। আমাদের একটা টপিক পড়ে তো কামরুল হাসান মামুন স্যার, নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, মানে সেটাতে একটা বিষয় ছিল যে কমপ্লেক্স সিস্টেম কিভাবে কাজ করে। মানে কমপ্লেক্স সিস্টেম মানে সিস্টেমের প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টের সাথে সম্পর্ক বিভিন্ন ধরনের, কিন্তু অ্যাজ এ হোল গোটা সিস্টেম আবার একটা প্যাটার্নে চলে আসে। কিন্তু ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না। ওই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো জানে না যে আমার এই প্যাটার্নে যাইতে হবে। এই যে মাইক্রো স্কেলে, মানে ছোট ছোট স্কেলে আমরা প্রত্যেক দিন যা যা ইন্টারাকশন করতেছি, কিন্তু লার্জ স্কেলে এটা যে একটা প্যাটার্ন হিসেবে ইমার্জ করতেছে, যেই প্যাটার্নের ব্যাপারে আবার আমরা এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টরা যারা আছে তারা এটার ইয়ার সময় ওয়াকিবহাল থাকি না। এটাকে বলে ইমার্জেন্ট বিহেভিয়ার। এটা সায়েন্সের ক্ষেত্রেও আছে, ইকোনমিক্সের ক্ষেত্রেও আছে। এই একই থিওরি আমাদেরকে কামরুল স্যার এটা পড়েছিল, আমার মনে পড়ে। সে একজন ইকোনমিক্সের নাম বলছিল, নামটা মনে নেই। ওই সময়ও আমার এই এরিয়াটা মাথায় স্টাক করছিল। কোয়ান্টাম ফিজিক্স একটা ইমার্জেন্ট বিহেভিয়ার, মানে প্রত্যেকটা আইডেন্টিক্যাল সিস্টেম যে আমি বানিয়েছি, প্রত্যেকটা সিস্টেম তার মতো করে বিহেভ করতেছে, কিন্তু অ্যাজ এ হোল পুরোটা মিলে একটা প্যাটার্ন ইমার্জ করতেছে। তার মানে আমি প্যাটার্ন আগে মাথায় সেট করে নিব, এরপরে প্রত্যেকটা কম্পোনেন্টকে বলবো যে এখন তুমি ওই প্যাটার্ন অ্যাক্টিভেট করার জন্য কাজ করো। এইটা হচ্ছে যে ওই ট্রেডিশনাল মার্কসিস্ট ফরম্যাট। কিন্তু আমার এখন মনে হয় এই ক্ষেত্রে ওই ধারণা থেকে আমি বের হয়ে আসছি, এবং আমার মনে হয় যে এটা মার্কসিস্ট যারা দাবি করে নিজেকে, তাদেরও এই ধারণাগুলো থেকে মানে এই আলাপটা তোলা জরুরি যে আলটিমেটলি মানুষ, সমাজ এটা কোনো ছক মেনে চলে না। এটা কোনো এরকম এটার একটা ইয়া থাকে, এটাকে আমরা একটা প্যাটার্নের মধ্যে আমরা বুঝতে পারি, কিন্তু এর উপর আমি প্যাটার্ন আরোপ করতে পারি। আমি এর প্যাটার্ন বুঝতে পারি, প্যাটার্ন বুঝতে পেরে একটা শর্ট ডিস্টেন্সে বা শর্ট স্কেলে আমি টুকটাক প্রেডিকশনও করতে পারি। সেই প্রেডিকশন ভুলও হতে পারে। সেই প্রেডিকশনটা, প্রত্যেকটা প্রেডিকশনের আবার একটা প্রবাবিলিটি থাকে যে এইটা হওয়ার সম্ভাবনা এত% হবে, কিন্তু আমি কখনোই বলতে পারি না যে এইটাই হচ্ছে যে আলটিমেট গন্তব্য। এটা মডার্ন সায়েন্স, মডার্ন ফিলোসফি আমাকে অ্যালাউ করে না এটা বলতে। ক্লাসিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল ফিলোসফি এটা অ্যালাউ করতো, একদম 100% সার্টেনিটি দিয়ে প্রেডিকশন। এখন এটা অ্যালাউ করে না। সো এই জায়গাগুলোকে যদি যে মানে আলোচনায় না নিয়ে আসা যায়, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে মানে রাজনীতি আসলে হয়ে থাকবে একটা কিছু মানুষের আয় উপার্জন করার একটা হাতিয়ার। আর মানুষও ভাবতে থাকবে যে এটা হচ্ছে তার ডিভাইন দায়িত্ব, মানে পবিত্র কর্তব্য, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা। এই জায়গাটাতেই প্রথম ভাঙছিল এটাকে, যেটা বলে গ্র্যান্ড ন্যারেটিভ বলে, যে উপর থেকে প্যাটার্ন আসবে, নিচের থেকে সেটাকে পালন করতে হবে। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এটা ছিল আগের রাজনীতির অ্যাপ্রোচ, মার্কসিজম এর অ্যাপ্রোচ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিচের থেকে মানুষ তার মতো কাজ করবে, টপে গিয়ে প্যাটার্নটা ইমার্জ করবে। প্যাটার্ন সম্পর্কে তার চিন্তা ভাবনা করার দরকার নেই, বা তার কাজের ফাইনাল আউটকাম কী হবে। যেমন এই যে আমরা ইয়াতে দেখছি, এই ইয়াতে বসার, সিটে বসার যে উদাহরণ, এটাতে দেখা যাচ্ছে যে এটার আলটিমেটলি প্যাটার্নটা কী হবে সেটা নিয়ে মানুষের কনসার্ন ছিল না। মানুষ তার ইমিডিয়েট যে প্রেফারেন্স সেই অনুযায়ী কাজ করছে, আলটিমেটলি রেজাল্টের দিকে দেখা যাচ্ছে যে একটা প্যাটার্ন ইমার্জ করছে। তো মানুষের এই প্যাটার্ন রেকগনিশনের যেই ইয়াটা মানে টেন্ডেন্সি, এটার ফলে যেটা হয়েছে কিছু কিছু সময় মানুষ যখন প্যাটার্ন খুঁজে পায়, তখন মানুষ মনে করতে থাকে যে না, পেছনে কোনো একজন, কোনো একটা গ্রুপ, কোনো একটা গোষ্ঠী, খুবই পাওয়ারফুল একটা গোষ্ঠী এই প্যাটার্ন করে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি প্যাটার্নটা এরকম কোনো পাওয়ারফুল গোষ্ঠী করেনি। ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টের প্রকৃতি তৈরি করে নিয়েছে। এটা আলটিমেটলি গিয়ে যখন এটা লার্জ স্কেলে অনেক মানুষ হয়, অনেক কম্পোনেন্টগুলো যখন যোগ হয়, তখন প্যাটার্নটা ইমার্জ করে। মানে প্যাটার্নের উপরে আমার কোনো কন্ট্রোল নেই, আমি প্যাটার্নটাকে জাস্ট রেকগনাইজ করতে পারি, কিছু নাম্বারটায় প্রেডিকশনও করতে পারি উইথ প্রবাবিলিটি, কিন্তু আমি বলতে পারি না যে এটাই হবে।
অথবা আমি মানুষকে বলতে পারি না যে তোমার প্যাটার্ন হচ্ছে ওইটা, তুমি ওই অনুযায়ী কাজ করো। এই কথাটা আসলে আমি সব জায়গায় যত মহলে পারা যায় জোর দিয়ে আনতে চাই যে এই সময়টা আসছে এই আলাপটা তোলার, যে মার্কসিজমকে অবশ্যই রেকটিফাইড হইতে হবে এবং তার জন্য অনেক আক্রমণ আসবে। মার্কসিজমকে রেকটিফাই কি, প্রয়োজন পড়লে মার্কসিজম বাতিল হয়ে যেতে পারে। আমি যদি এখন এটাকে অস্বীকার করি বা এটাকে স্বীকার করার জন্য প্রস্তুত না থাকি, তাহলে আমি যাদেরকে সবাই কথায় কথায় মৌলবাদী বলে, তাহলে আমি কি তাহলে আমার জায়গা ভাই আমার একটা জিনিস হচ্ছে, আমি প্রায় দেখতাম দাবিতে ইয়ে আসতো না, আন্তর্জাতিক ইউনিয়নগুলোর সম্মেলন হইতো, মাঝে মধ্যে আপনিও যাইতেন এগুলোতে। তো ওরাও কি ওই এরকম গদবাধা জিনিসগুলোর উপরেই করে, নাকি ওরা একটু চর্চা করেছে এইগুলো চেঞ্জ করতে হবে, এইসব নিয়ে কি আলোচনা করে, নাকি এই গদবাধা কথাবার্তাই বলে সম্মেলনগুলোতে? কারণ ওরা তো বিভিন্ন দেশ থেকে, রাশিয়া, চীন, এগুলি থেকে, পোল্যান্ড থেকে আসে। আমার যতটুকু যোগাযোগ আছে, যোগাযোগ ছিল ওই সময় কথাবার্তা বলছিলাম, তার মধ্যে শুধুমাত্র খুব দেখিনি, যারা কিছু কিছু গ্রুপ ছিল যারা প্রিটেন্ড করতো যে তারা এগুলো নিয়ে কেয়ার করে, অ্যাটলিস্ট তারা প্রিটেন্ড করতো যে তারা কেয়ার করে, এইটুকুই। বেশিরভাগ মানুষ তাদের কেয়ারই করতো না। আর ওরা অ্যাটলিস্ট কিছু বই লিখতো। আমার কাছে 3টা বই ছিল, মানে এই যে মডার্ন মার্কসিজমের রিইন্টারপ্রিটেশন যারা চাইতেছে তাদেরকে তুলাধনা করে একটা বই লিখছে। মানে এটার বিরুদ্ধে দাঁড় করাইতে দেয়নি কাউকে। হ্যাঁ, কিন্তু আমার কাছে ওই বই তো 3টা পড়ে মনে হয়েছিল যে ওরা আসলে ওই মানে জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা করতেছে, একটা লেভেল লাগাই দিচ্ছে যে ও তো এই চিন্তা থেকে এটা করতেছে, ও তো এই চিন্তা থেকে করতেছে। কিন্তু ওই আইডিয়াগুলোকে সিরিয়াসলি ডিল করা বা ওই আইডিয়াগুলোকে সিরিয়াসলি কনসিডার করার জন্য এই যে একাডেমিক সাইডটা খুব গুরুত্বপূর্ণ। একাডেমিক সাইডে যা যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু খুবই কষ্টসাধ্য রিসার্চের ফল, এগুলো যেন তেন জিনিস না, এবং এগুলোর ভ্যালিডিটি আছে বলেই একাডেমিয়া এখনও একটা, ওই যে আমি যেটা বলছিলাম, ওরা কি করে, ওরা সব কিছু মাপে হচ্ছে যে ওদের ওই গ্র্যান্ড ন্যারেটিভ থেকে যে সোশ্যালিজম আসবে, সাম্যবাদ আসবে। সুতরাং এখন যা কিছু আসতেছে তা সবই ওই সাম্যবাদী স্ট্যান্ডার্ডের তুলনায় ওই সবই বাতিল। কিন্তু আমি তো চিন্তা করতেছি বটম আপ অ্যাপ্রোচ, মানে আমার সামনে এখন যা আছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার সামনে কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নাই যে ওইটার ইয়ে অনুযায়ী আমাকে মাপতে হবে। সো ওইটার ওরা গ্র্যান্ড ন্যারেটিভের রেসপেক্টে মাপে বলে ওদের কাছে সব কিছুই বাতিল হয়ে যায়। কিন্তু এগুলো তো সবই মানুষের জ্ঞানের জগতের অগ্রগতি, এবং একটা রিসার্চ পাবলিশ করে কিন্তু 4টেখানি কথা না, এটা কত এক্সপার্টিস যারা এই ফিল্ডে ট্রেন্ড, 1-2জন না, তাদের ব্লাইন্ড রিভিউয়ের মধ্য দিয়ে কোনো একটা রিসার্চ পাবলিশ হয়। সো এগুলো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না, এবং এগুলো অবভিয়াসলি ডেফিনেটলি মানুষের জ্ঞান জগতের অগ্রগতি। এই অগ্রগতি যদি আমি ধরতে না পারি, এই অগ্রগতির সাথে যদি আমি কানেক্টেডই না হই, বরং বারবার ওই আমার ওই গ্র্যান্ড ন্যারেটিভের দোহাই দিয়ে আমি এগুলোকে খারিজ করতে থাকি, বাতিল করতে থাকি, তাইলে আমার ফলাফল আসলে ওই জায়গায় যে যাচ্ছে ওইখানেই দাঁড়াবে যাবে। ধন্যবাদ বড় ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে দিলেন তো আমার। আমি মার্ক্সবাদের এত বড় ভক্ত ছিলাম, আমার খেয়ে আমার ঠিক দেখা হবে। ঠিক আছে, শালম, দেখা হবে। আমিও তো ছিলাম এরকম, কিন্তু এই কনসেপ্টগুলোকে প্রশ্ন করতে করতে আমার তখন, আমি যে এখন আমার পার্সোনাল পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে, আমি কোনো ধরনের কোনো তন্ত্রফন্ত্র এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমার মনে হয় যে আমার নিজস্ব কনসিয়েন্স যেটা আমাকে করতে বলে, যেটা ন্যায় যেটা অন্যায় সেটা করা আমার কাজ। আসলে এই বৃহত্তর প্যাটার্ন নিয়ে আমার চিন্তাভাবনার প্রয়োজন নেই। বৃহত্তর প্যাটার্ন এমনি আসবে, ইমার্জ করবে। আমার মতো আরও যারা ভাবতেছে, যেমন আমি এখন এখানে কথা বলতেছি, আমার হতে হয়তো আরেকজন অন্য জায়গায় কথা বলতেছে, আমার হয়তো সেই ট্রেডিশনাল মার্কসিজমের কথাই বলবে, কিন্তু এই দুইটার আইডিয়ারও তো ক্ল্যাশ। আমি যেটা বলতেছি এটাও যে আবার একেবারে এটাই সবাইকে মেনে চলতে হবে সেরকমটা তো না, কিন্তু কনফ্লিক্ট তো হোক। এই কনফ্লিক্টগুলোর মধ্যে দিয়েই আসলে আলটিমেটলি কিছু একটা আসবে, চেঞ্জ আসবে। সেই চেঞ্জ আমার মন মতোই আসতে হবে, ব্যাপারটা তো এরকম না। যেমন ওই যে এই চেয়ারে বসার সিস্টেমটা, ওইটা তো সবার পছন্দ নাও হইতে পারতো, কিছু কিছু মানুষের তো অসুবিধাও হইতে পারতো, কিন্তু আলটিমেটলি তো এটা ডাজ নট ম্যাটার, কারণ প্যাটার্ন হয়ে গেছে। তো আমার এখনকার পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে, আমি আমার
আমার জন্য যতটুকু আমার যেই এরিয়াতে আমি ট্রেন্ড সেই এরিয়াতে আমি যতটুকু ভূমিকা রাখার সেটা রাখবো, সেটা দিয়েই আসলে সোসাইটি আগে। যেটা আমি তখন বলতেছিলাম যে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে খুব আলাপ চলতেছে এখন। নাম্বার 1 বিষয় হচ্ছে যে বিশ্বের বহু বড় বড় বিশ্ববিদ্যালয়, টপ র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইন নিয়ে মুভমেন্ট হয়েছে, টিচাররা গ্রেপ্তার হয়েছে, সেখানে স্টুডেন্ট পলিটিক্স নাই। যদি কেউ বলে যে স্টুডেন্ট পলিটিক্স না থাকলে তো কোনো প্রতিবাদ হবে না, স্টুডেন্ট পলিটিক্স না থাকলে তো এটা হবে না সেটা না, এটা একেবারেই খুবই খেলোযোগ। এই পুরো আন্দোলন হয়েছে, কোনো স্টুডেন্ট পলিটিক্স এখানে কোনো ভূমিকা ছিল না। আবার স্টুডেন্ট পলিটিক্স ছাড়া আন্দোলনও হবে না, এটাও এই আন্দোলন ভুল প্রমাণ করে দিল। তারপরে এই কথা আমি কেন বলছি, এমনি এমনি বলেন, সমস্যা নেই, এই লাইনে আপনি যেদিকে আগান বলেন। আচ্ছা, তারপরে মানে এই যে সংগঠিত ফোর্স লাগবে, এটার কথা বলতেছে। আমার কাছে এখন মনে হয় না যে এই সংগঠিত ফোর্স লাগবে, মানে হচ্ছে যে এরকম স্টুডেন্ট পলিটিক্স না থাকলে এগুলো হবে না, এগুলো সবই হবে। ডিসেন্ট্রালাইজড অ্যাক্টিভিটি এবার হবেও যে এটা আমরা বলে ফেলতে পারি না। মানে একদম বাইনারি না, এটাই বাইনারি কিছু করতে পারি মানে না। যেটা হবার সেটা হবে। সেটা হবে। আমার পার্ট কোনটা, আমি হ্যাঁ, আমার পার্ট আমি কিভাবে কি বুঝতেছি সেটা আমি আমার মতো প্লে করি। মানে একটা অ্যাবসার্ডিজম ফিলোসফি আছে না, ওরকম কিছু। আমি আমার কলেজে গিয়ে যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই, এই পড়াতে যাই যখন, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস একটা টপিক আছে ফিজিক্সে, ওইটা পড়ে থেকে এই কনসেপ্টটা কাজে লাগে। যেমন আমরা যখন এই আন্দোলনে আমরা যারা গেছি, তারা কিন্তু কেউ এইটা ভেবে যায় না যে এখানে 5 লাখ মানুষ আনতে হবে। আমার উদ্দেশ্য এখানে আমি 5 লাখ মানুষ জমা করতে হবে, এই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু কেউ জানে। সবাই গেছে যে এখানে আমি একা গেলে আমি একাই যাবো। কিন্তু মানে যারা গেছে, আমিও তো যখন গেছি, আমি তো জানি না যে কেউ কি ধারণা করতে পারছে যে শেখ হাসিনা 5 তারিখ পালায় যাবে। না, যে সেই ক্ষেত্রে ওই যে মানে যে কালেকটিভ ফোর্স, ওই ফোর্সের যে টেন্ডেন্সি, ওটা কি ইন্ডিভিজুয়ালকে প্রভাব করতে পারে না? ওইটা আমি বলতেছি যে কালেকটিভ ফোর্স আসলে ইন্ডিভিজুয়াল অ্যাকশনের রেজাল্ট। এখানে কালেকটিভ ফোর্স তৈরি হবে কিভাবে? আমরা যদি আবু সাইদের মৃত্যু না দেখতাম তাহলে কিন্তু কালেকটিভ ফোর্স তৈরি হতো না। এর আগে হচ্ছে 15 তারিখে ইব্রাহিম নীরব ভাই নামে একজন আছে, উনি ডিএসএফে ছিলেন, উনি মারা গেছে নামে একটা গুজব ছড়াইছে, যদি উনি এখনো বেঁচে আছেন। তো এরকম অনেক গুজবও বেরিয়েছে। তো সব মিলে দেখা গেছে কি আস্তে আস্তে মানুষ মানে মায়ের খাইতে খাইতে একসঙ্গে একত্র হয়ে গেছে। কালেকটিভ ফোর্সটা ওই যে ইমার্জেন্সি ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার, সেটা আস্তে আস্তে কানেক্টেড হতে হতে ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার এবং ইন্টারাকশন, হ্যাঁ, ইন্টারাকশন, আরেকজন ইন্ডিভিজুয়ালের সাথে আরেকজন ইন্ডিভিজুয়ালের ইন্টারাকশন।